অথরা, এই অথরা, উঠ না, অনেক বেলা হয়ে গেছে, কলেজে যাবি তো? উফ মা, দাঁড়াও না, আর একটু ঘুমিয়ে নেই। হ্যাঁ ঘুমা, দেরি হয়ে গেলে যেন আমাকে কিছু বলতে আসিস না। এই বলে মিসেস শ্রাবণী স্থান ত্যাগ করেন। হঠাৎ কিছু একটা পড়ার শব্দে উঠে বসলাম। এ মা, হে কি, পানি দিয়ে ভেজালে আমাকে। রাগে সারা শরীর জ্বলছে। তারপর দেখি মিসেস মাদার বাংলাদেশ তার 36 পাটি দাঁত বের করে হাসছে। কি করব বল, অনেকক্ষণ থেকে তোকে ডেকেই চলেছি, কিন্তু তোর কোনো সাড়া নেই। ঘড়ির দিকে তাকিয়ে যেন আমি আকাশ থেকে পড়লাম। এ মা, 10টা বেজে গেছে। আজ আমার কলেজে বর্ষবরণ অনুষ্ঠান, সেখানে আমার গান গাওয়ার কথা আছে। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি কলেজের উদ্দেশ্যে। পুরো রাস্তা ফাঁকা, একটাও রিক্সা নেই। কি করব, সময় মতো পৌঁছাতে না পারলে তো আজ আমার সম্মানের ফালুদা। হঠাৎ দেখি একটা টোটো কোম্পানির বাইক আসছে নড়বড়ে। যাই হোক, ভাবার সময় নেই, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লাম। এই যে মিস্টার, দাঁড়ান দাঁড়ান। বাইক থামিয়ে একটা সুদর্শন ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। বাহ, কি অসম্ভব সুন্দর দেখতে, কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। এই স্টুপিড গার্ল, পাগলি নাকি? এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? মরার ইচ্ছে থাকলে অন্য কোথাও যান, আমার বাইকের সামনে কেন? হ্যাঁ, কি কি বললেন আপনি? আমি পাগলি? আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। হ্যাঁ, তা তো দেখা যাচ্ছে কে পাগলি। শুধু পাগলি না, একজন ঝগড়ুটে পাগলি। কি আবার আমাকে ঝগড়ুটেও বলা হচ্ছে? নিজেকে দেখেছেন কখনো আয়নায়? একটা ভাঙাচুরা বাইক নিয়ে চলাফেরা করছেন, দেখে যেন মনে হচ্ছে একটা টোকাই। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ স্টুপিড গার্ল। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আর তাছাড়া একটা পাগলির সাথে কথা বাড়ানোর কোনো মানেই হয় না। উম, ও, লোকটার কথা আমার খেয়াল হলো। যার জন্য দাঁড় করিয়েছিলাম সেটাই তো ভুলে গেছি। যাই হোক, যেভাবেই হোক আমাকে কলেজে পৌঁছাতে হবে। এই যে শুনছেন, সরি, জি, আপনাকেই বলছি। আসলে রাস্তায় কোনো রিক্সা না পেয়ে আপনাকে থামিয়েছিলাম। 11টা 30-এর মধ্যে আমাকে কলেজে পৌঁছাতে হবে, না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এতক্ষণ তো ভেড়া গলায় খুব চেঁচাচ্ছিলেন, দরকারের কথা মনে ছিল না? পারবো না আমি কোনো সাহায্য করতে। প্লিজ প্লিজ প্লিজ, এমন করবেন না। একটা অসহায় মিষ্টি মেয়েকে এভাবে রাস্তার মাঝখানে ফেলে যাবেন না, ঘোর পাপ হবে আপনার। মিষ্টি মেয়ে মাই ফুড, পাগলি একটা। যাই হোক, গাড়িতে বসুন। রাগে এখন আমার মাথায় চুল ছিঁড়তে ইচ্ছা করছে, তবুও কিচ্ছু বললাম না। এর প্রতিশোধ একদিন আমি ঠিকই নিয়ে নিব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, মিস্টার টোকাই। যথাসময়ে কলেজে পৌঁছে গেলাম। আমি সোজা সামনের দিকে হাঁটা দিলাম। এই মেয়ে, কারোর সাহায্য নিলে যে মিনিমাম থ্যাঙ্কস বলতে হয়, এটাও কি আপনার জানা নেই? রাগটা চরম পর্যায়ে উঠে গেল। কি মনে করেন কি, হ্যাঁ, কি মনে করেন কি আপনি নিজেকে? ধন্যবাদ নেওয়ার এত শখ আপনার? দেব না, যান, কি করবেন করেন। ইউ। আর কোনো কথা না বাড়িয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। অলরেডি 11টা বেজে গেছে। কপাল ভালো থাকার কারণে আমার শাকচুনি বান্ধবী বলল অনুষ্ঠান নাকি এখনো শুরু হয়নি। যাক বাবা, আমার জন্য তো ভালোই হয়েছে। খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। হলরুমে পৌঁছে দেখি স্যার অ্যানাউন্সমেন্ট করেছে আর কিছু সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমি আর প্রিয়া গিয়ে সামনের সারি চেয়ারে বসে পড়লাম। একের পর এক পারফরমেন্সের এবার আমার ডাক পড়ল। এবার মঞ্চে গাইতে আসছেন অধরা ইসলাম। মঞ্চে উঠে আমি আমার পছন্দের গানটি গাইলাম। অনুষ্ঠান শেষে আমি আর প্রিয়া অপেক্ষা করছি রিক্সার জন্য। এমন সময় দেখি ফুচকাওয়ালা, আর এক মুহূর্ত দেরি না করে প্রিয়াকে নিয়ে ফুচকা খেতে গেলাম। মামা, 2 প্লেট ফুচকা দেন তো, বেশি করে ঝাল দিয়ে। এই অধরা, তোর না গ্যাস্ট্রিক সমস্যা আছে? বেশি বকবক করিস না তো, খাওয়ার সময় বকবক করতে নেই বেবি। ওকে যা, তোর যা ইচ্ছে তাই কর, কিন্তু মামা আমাকে ঝাল কম দেবেন। হ্যাঁ, এই শাকচুনিটারে ঝাল কমিয়ে দিয়েন, না হলে গলা আটকে মরবে। কি বললি? দাঁড়া, তোরে মজা দেখাচ্ছি। উফ মা, কি শুরু করলে? সকাল সকাল তোমার এই বাচ্চা মেয়েটার আরামের ঘুম কেন হারাম করছো বলো তো? সকাল সকাল তাই না? এখন কয়টা বাজে জানিস?
হুম, জানি তো। এই 7টা অথবা 7:30 বাজে। স্বপ্ন দেখলি নাকি এখন? 7টা 7:30 বাজে? এখন 9:30 বাজে। আজকে কলেজে যাবি না নাকি? কি মা, 9:30 বেজে গেছে আর তুমি আমাকে এখন বলছো? আগে না মহারানী, আপনাকে এই পর্যন্ত আমি 4বার ডেকে গেছি, আপনার তো ওটা নামই নেই। আচ্ছা আচ্ছা মা, যাও তুমি, আমি এখনই রেডি হয়ে আসছি। তাড়াতাড়ি নাস্তা করে বেরিয়ে পড়লাম। এ কি, আজকেও তো রাস্তা ফাঁকা, আমি এখন কিভাবে কলেজে পৌঁছাবো? আজকে তো আবার কলেজে নতুন ইংলিশ টিচারের আসার কথা আছে। আমি এখন কি যে করি, সময় মতো কলেজ পৌঁছাতে না পারলে কি যে হবে। যাক বাবা, একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম, যার জন্য সময় মতো এসে পৌঁছাতে পেরেছি। কে রে অধরা, তোকে না বলেছিলাম আধা ঘন্টা আগে আসতে, আর তুই এখন আসছিস? আর বলিস না, একটাও রিক্সা পাচ্ছিলাম না, যার জন্য আসতে দেরি হলো। আচ্ছা শোন, তোকে বলেছিলাম না আজকে কলেজে নতুন ইংলিশ স্যার আসছে? তো আরে শোন না, স্যার নাকি আজকে আসবে না, আগামীকাল আসবে। বাবা, আগামীকাল কেন? কোনো কালই যেন না আসে, তাহলে আর স্যারের বকবক শুনতে হবে না। চুপ করবি তুই, চল ক্লাসে যাই। সন্ধ্যাবেলা একটু মনোযোগ সহকারে পড়ছিলাম, এমন সময় আমার মাদার বাংলাদেশের ডাক। অধরা, এই অধরা, হ্যাঁ মা। পাশের বাসার জুথি এসেছে, নিচে আয়। থাক না আন্টি, ওকে আসতে হবে না, আমিই যাচ্ছি ওপরে। আচ্ছা মা, যাও। রুমের দরজা খুলতেই দেখি জুতি এসে দাঁড়িয়ে আছে। কি রে, এতদিন কই মরেছিলি? তোর তো দেখাই নেই। এইসব কথা বাদ দে। অধরা, জানিস পাশের বাসায় নাকি নতুন ভাড়াটিয়া এসেছি। শুনলাম তার পাশ দিয়ে ঘুরু ঘুরু করলেও নাকি সে মেয়েদের দিকে তাকায় না। আসছে, তাতে আমার কি? আমার কোনো শখ নেই অন্যের ঘরে উকি মারবো। তোর ইচ্ছে হয় তুই গিয়ে মার। এই বলে জ্যোতিকে বার করে রুমের দরজা বন্ধ করে দেই। সকাল 10:50, ক্লাসে বসে আছি, এমন সময় হৃদয় এসে বলল, আই লাভ ইউ অধরা। কথাটা শুনে মেজাজ বিগড়ে গেল। এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দিব, ফাজিল ছেলে। যতদিনে তোর বিয়ে হবে আমার ছেলে মেয়ে তোকে আঙ্কেল বলে ডাকবে। তোর বিয়ে দাওয়াতে যাব, আর তুই আসলি আমাকে প্রেমের প্রপোজ করতে? আমি যথেষ্ট অ্যাডাল্ট। ও সরি, আমি তো নাবিলাকে এর জন্যে বুঝাতে পারিনি। আঙ্কেল, আপনি কবে সাবালক হয়েছেন? অধরার কথা শুনে সব বন্ধুরা হেসে দিল। আচ্ছা ভাই, বাদ দে, আমরা ভালো বন্ধু আছি, ভালো বন্ধু থাকি। কি দরকার ফ্রেন্ডশিপ নষ্ট করা? তোরা তো জানিস আমার কেমন ছেলে ভালো লাগে। এমন সময় শাম্মী বলে উঠল, জানি তো, লাভিং, কেয়ারিং, সুইট, কিউট, নম্র, ভদ্র, নরম মনের মানুষ। আর জানি কি, যে কখনো আমাকে একটা ধমকও দিবে না। আমার মনে হয় তোর হাজবেন্ড তার উল্টো হবে, দেখে নিস। কখনোই না, আমার বিশ্বাস আছে। তুই আমাকে রিজেক্ট করেছিস না? তোর হাজব্যান্ড একটা ডেভিল পড়বে, সারাক্ষণ তোকে ধমক দেবে। তোর সারা জীবন ধমক শুনে কাটাতে হবে। আই, তুই আমার দোস্ত নাকি দুশ্মন? এতগুলো অভিশাপ একসাথে দিলি? এই, তোরা কি ঝগড়াই করবি? ক্লাসে যাবি না? অধরা চল, আজকে আবার নতুন ইংলিশ টিচার আসবে, ক্লাসে যেতে হবে। আরে আজকে কলেজে নতুন ইংরেজি টিচার এসেছে। প্রিন্সিপাল স্যার নতুন টিচারকে ক্লাসে নিয়ে যায় পরিচয় করানোর জন্য। হ্যালো এভরিওয়ান, তোমাদের নিউ ইংলিশ টিচার মিস্টার আদিত্য চৌধুরী। মিস্টার আদিত্য, আপনি স্টুডেন্টসদের সাথে পরিচয় হয়ে নিন, আমি আসছি। ওকে স্যার। স্টুডেন্টস, আমি ক্লাস শুরু করার আগে তোমাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার নাম তো আপনারা জেনেছেন, এবার আপনাদের নাম জেনে নেওয়া যাক। এতক্ষণ অধরা নীরব দর্শকের মতো সবটা দেখে যাচ্ছিল। নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না, যেন ভূত দেখছে। অধরা, এই অধরা, কি ভাবছিস এত মনোযোগ দিয়ে? প্রিয়ার কথায় অধরা একটু নড়ে চড়ে বসলো। পিয়া, তোকে বলেছিলাম না কলেজের বর্ষবরণ অনুষ্ঠানের দিন রাস্তায় একটা টোকাইয়ের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ বলেছিলি তো, তো কি হয়েছে? সে আর কেউ না রে, এই যে টোকাই। মানে কি বলিস? সেই টোকাই মানে আমাদের আদিত্য স্যার? হ্যাঁ রে, কি যে হবে জানি না, আমাকে দেখলেই তো উনি গিলে খাবে। আরে না, এমন কিছুই হবে না, তুই অযথাই এত চিন্তা করছিস।
এর মাঝেই হঠাৎ অধরা সেন্সলেস হয়ে যায়। ক্লাসের সবাই কিছুটা অবাক হয়। প্রিয়া, ঋতু অধরাকে চেয়ারে বসিয়ে মুখে হালকা পানি ছিটিয়ে দিল। অধরা চোখ খুলতে আদিত্য বলল, আর ইউ ওকে? আরে আমি তো জানতাম তুমি অনেক সাহসী, কিন্তু মুচকি হাসি দিয়ে ক্লাস করানো শুরু করলো। অধরা ক্লাস শেষ করে বাসায় ফিরে চিন্তায় বিভোর হয়ে আছে। মনে মনে ভাবছে, আদিত্য স্যার কি আমাকে চিনতে পারলো? পরের দিন ক্লাস শেষে আদিত্য বলল, মিস অধরা, যাওয়ার সময় আমার সাথে দেখা করবা। জি স্যার। অধরা ভয়ে ভয়ে আদিত্যর সাথে দেখা করতে যায়। মে আই কামিং স্যার? ইয়েস। তোমাকে কিছু জানানোর ছিল। আচ্ছা স্যার, কি আমাকে চিনতে পেরেছে? এবার নিশ্চয়ই আমাকে কলেজ থেকে বের করে দিবে। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। আমি আর কখনো এমন করব না স্যার, ভুল হয়ে গেছে। আমি অনেক গরিব ঘরের মেয়ে, বাবা মা অনেক কষ্ট করে আমার পড়াশোনা করাচ্ছে। ওয়েট, কে তোমাকে বার করে দিচ্ছে? তাহলে কি জানানোর জন্য আমাকে ডাকছেন? এই চ্যাপ্টারটা কাল কমপ্লিট করে আসবা, আর তা না হলে কঠিন শাস্তি আছে। ওকে স্যার, কমপ্লিট করে আসবো। ওকে, এবার যেতে পারো। ধন্যবাদ স্যার। টোকাইটার রুম থেকে বেরিয়ে যেন হাত ছেড়ে বাঁচলাম। শ্রাবণী, কোথায় গেলে? তোমার জামাই চলে এসেছে। হ্যাঁ আসছি। প্রিয়া মা, তুমি অধরার কাছে থাকো, আমি নিচে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবা, ভিতরে আসো। বুঝি জামাইকে বে বাল্যকালের একমাত্র দোস্তকেই ভুলে গেলি। আরে কি যে বলিস, তুই কি আমার পর নাকি যে তোকে আতিথেয়তা করতে হবে? তুই তো শুধু আমার বন্ধু নাই রে, তুই আমার ভাই। দেখেছো বাবা, ওদের ড্রামা তো এখন চলতেই থাকবে। চলো আমরা ভিতরে যাই। এসো বাবা। জি আন্টি। হ্যাঁ রে, আমার মেয়েকে বাবা জীবনের পছন্দ হয়েছে তো? বিয়েতে রাজি তো? আর বলিস কেন, ছেলের তো সেই এক কথা, আমি এখন বিয়ে করব না। আর কোনো উপায় না দেখে হার্ট অ্যাটাকের অভিনয় করলাম, ব্যাস রাজি না হয়ে আর যাবে কোথায়। আচ্ছা অধরা মা, রাজি হয়েছে তো? হ্যাঁ, মেয়ে আমার ভীষণ লক্ষ্মী, আমার কথা রাখবে না তা কি হয়? কি যে আনন্দ হচ্ছে আমাদের। দুই বন্ধুর সম্পর্কটা আজকে দুই বিয়ে রূপান্তরিত হতে যাচ্ছে। আমার আজও সেদিনের কথা মনে পড়ে। দুটো মিলে সারা বাড়ি কেমন মাতিয়ে রাখতো। একদিন তো মেয়েটা আমার এসে বলেছিল, বাবা, আমি আর সন্দেশ ভাইয়ের সাথে খেলবো না। কেন মা, কি হয়েছে? সন্দেশ ভাই বলেছে আর তোকে বউ বলে ডাকবো না। মিঠাই, তুই দেখতে পৌঁছা, আবার তোর একটা দাঁতও পড়ে গেছে, বুড়ি লাগে তোকে দেখতে। চোখের সামনে যেন সেই দিনটা ভেসে উঠছে। পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে পানি জমা হয়েছে বুঝতেই পারিনি। না, আর দেরি করলে হবে না। শ্রাবণী, যাও অধরা মাকে নিয়ে এসো। কিছুক্ষণ বাদে অধরাকে নিচে নিয়ে আসা হলো। সবাই তো অধরার হবুবরের রূপে মুগ্ধ, কিন্তু সে এখনো দেখেনি তার হবুবরকে। এদিকে প্রিয়া মিটিমিটি হাসছে। কি রে অধরা, এবার তো মুখ তুলে দেখ। জিজু, আপনিও দেখেন আপনার হবু বউকে। কি রে মা, দেখ। কি আর করার, অবশেষে দেখতে বাধ্য হলাম। আপনি? তুমি? কারো মুখে কোনো কথা নেই, পরিবেশ থমথম হয়ে আছে। নীরবতার প্রাচীর ভেঙে বলল, তোরা এত অবাক কেন হচ্ছিস? তোরা কি একে অপরকে চিনিস? জি আন্টি, চিনবে না আবার? উনিই তো আমাদের কলেজের নতুন ইংলিশ টিচার। বাহ, তাহলে তো নতুন করে পরিচয় করানোর কোনো দরকার নেই। বিবাহের কাজটা এবার সম্পূর্ণ হয়ে যাক। দাঁড়াও বাবা, এই বিয়ে হতে পারে না। কেন পারে না? কারণ অধরা আমার স্টুডেন্ট, এই বিয়ে কোনোভাবেই হতে পারে না। মুহূর্তের মধ্যে সারা বাড়ির আনন্দ যেন কোথায় ভ্যানিশ হয়ে গেল। এটা তুই কি বলছিস? এরকম বিয়ে কি আগে হয়নি নাকি? আজ প্রথম হতে দেখছিস? অধরা কি বলবে বুঝে উঠতে পারছে না। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। ঘুম ভাঙলেই সবকিছু স্বাভাবিক। এটা কি সত্যি? স্যার কি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছে, নাকি আমার মনের ভুল? হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দে অধরার ঘোর কাটে। এদিকে আদিত্যর কথা সহ্য করতে না পেরে মিস্টার ফরহাদ হার্ট অ্যাটাক করেন। বাবা, কি হলো বাবা? তোমার চোখ খোলো বাবা। না, আর দেরি করলে হবে না, এক্ষুনি বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে।
যেই ভাবা সেই কাজ। আদিত্য তার গাড়িটা বার করে মিস্টার ফরহাদকে গাড়িতে তুলে দ্রুত ড্রাইভ করেন হসপিটালের উদ্দেশ্যে। এদিকে মিসেস শিরিন কেঁদেই চলেছে। চলুন ভাবি, আর দেরি না করে আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। এদিকে অধরা ভেবে পাচ্ছে না তার কি করা উচিত, সে কি করবে। আদিত্য স্যার কি তাকে অ্যালাউ করবে? সব ভাবনার ছেদ ঘটিয়ে অধরা বলল, দাঁড়াও বাবা, আমিও যাব, নিয়ে চলো আমাকে। আচ্ছা চল মা। কিছুক্ষণের মধ্যেই তারা হসপিটালে পৌঁছায়। কেবিনের বাইরে আদিত্য দাঁড়িয়ে আছে। ডাক্তার না বেরোনো পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এর মাঝেই ডাক্তার কেবিন থেকে বেরিয়ে বলল, মিস্টার আদিত্য। জি ডাক্তার। বাবা কেমন আছেন? মিস্টার ফারহাদের অবস্থা ক্রিটিক্যাল, তিনি আপনাকে কিছু বলতে চান। 5 বছর পরে। অধরা, হে অধরা, পাখিটা বার হও না প্লিজ। আর কত সময় নিবা? তাড়াতাড়ি এসো না প্লিজ। তোমার মেয়ে আমাকে পাগল করে দিল। এত কাঁদিস না বাবা, একটু তো সহানুভূতি দেখা নিজের বাপের উপর। একদম মায়ের মতো হয়েছে, এত জেদি। উফ, 5 মিনিট, শুধু 5 মিনিট হয়েছে। আমি ওয়াশরুমে গিয়েছি, এই 5 মিনিটেই তুমি হাঁপিয়ে গেছো। কেমনে বাবা তুমি মেয়ে সামলাতে পারো না? তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। আরে এই মেয়েকেও বলি হারিয়ে যায়, এ তো চেঁচাতে পারে। উফ, মেয়ের মাকেই সামলাতে পারি না, মেয়েকে কিভাবে সামলাবো? একদম মায়ের মতো এক রোখা হয়েছে। কি বললেন তুমি? বলছিলাম যে, হ্যাঁ, কি বলেছিলে তাই শুনতে চাচ্ছি। হ্যাঁ বলছিলাম যে তোমার মতোই কিউট হয়েছে মেয়েটা, একদম স্ট্রবেরি আইসক্রিম, আর হাসিটাও ঠিক তোমার মতো। আদিত্যর কথা বলার ভঙ্গিতে অধরা রাগ ধরে রাখতে পারলো না, হো হো করে হেসে দিল। তুমি হাসো? হাসবাই তো, পড়েছে তো আমার গালে। এই 5 বছর জীবনে কত কিছু পাল্টে গেছে। যে আদিত্য বিয়ে করতে চাইতো না, সে আজকে বউ বাচ্চা নিয়ে সাংসারিক হয়ে গেছে। ভাবতে ভাবতে আদিত্য অতীতে হারিয়ে গেল। সেদিন ডাক্তার বলায় বাবার কেবিনে যায়। বাবা কেমন লাগছে এখন? আমার হাতে সময় কম বাবা, মরার আগে তোর কাছে একটা আবদার আছে, রাখবি বাবা? আবদার কে বলছো বাবা? তুমি আমাকে আদেশ করো। আগে তুই আমাকে কথা দে, আমি যা বলবো তাই করবি। হ্যাঁ বাবা, তুমি যা বলবা তাই আমি করব। আমার শেষ হচ্ছে তুই অধরাকে বিয়ে করে আমার বাড়িটাকে আলোকিত করবি। আদিত্য চুপ আছে দেখে ফরহাদ সাহেব বলে, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস। আচ্ছা বাবা, আমি তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করব। সেদিনই কাজে ডেকে ফরহাদ সাহেবের কেবিনে আদিত্য ও অধরার বিয়ের কাজ সম্পূর্ণ হয়। ইয়াহু, আমার প্ল্যান সফল হয়েছে। এ কি বাবা, তুমি না অসুস্থ? এটা আমার একটা প্ল্যান ছিল তোর আর অধরার বিয়ে দেওয়ার জন্য। এই যে স্যার, কি এত ভাবছেন? খাবার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে আসুন। জি মহারানী, আপনি যান, আমি এক্ষুনি আসছি।